শিক্ষার্থী, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা জানো অনলাইনে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে। আজ আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচিতে তোমাদের প্রথম কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ইতিমধ্যে জানো যে কবিতাটা তোমাদের কাছে কিছুটা দুর্বোধ্য বলে মনে হয়, কারণ এই কবিতার মধ্যে অনেক সংস্কৃত শব্দের প্রভাব রয়েছে, যার কারণে কবিতার এই শব্দ চয়ন তোমরা করতে খুব বেশি বুঝতে পারো না। এ কারণে কবিতাটার ভাবার্থ বুঝতে তোমাদের অনেক কষ্ট হয়। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, কবিতাটা পড়বার আগ দিয়ে বিশেষ করে এখানে যে সংস্কৃত শব্দগুলো আছে যেগুলো অনেকটা দুর্বোধ্য, এই দুর্বোধ্য শব্দগুলো তোমরা আগে অর্থগুলো জেনে নেবে। আর একটা বিষয় তোমাদের জানা দরকার যে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতায় যে কাহিনী আছে, এখানে বৃহৎ একটা কাহিনী। বিশেষ করে তোমরা জানো যে মাইকেল মধুসূদন দত্ত মূলত এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা তার কাব্যগ্রন্থ মেঘনাদ বধ কাব্য থেকে নিয়েছেন। মেঘনাদ বধ কাব্যটা মূলত 9টি স্বর্গে বিভক্ত। 9টি স্বর্গের ষষ্ঠ স্বর্গের যে অংশ, সে অংশের নাম হচ্ছে বধ। বধ শব্দের অর্থ হচ্ছে হত্যা করা, বধ। এই বধ অংশ থেকেই মূলত তোমাদের এই কবিতাটা এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা মূল পাবো যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা আসলে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ অর্থাৎ ষষ্ঠ স্বর্গের বধ অংশ থেকে এটা আমরা গৃহীত হয়েছে। এই কবিতায় তোমরা পড়বার আগে সৃজনশীল পদ্ধতি তোমরা জানো যে লেখকের উপর থেকে অনেক প্রশ্ন আসে। এটা সৃজনশীল পদ্ধতির যে সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন সেখানে আসে, আবার নৈর্ব্যক্তিক দিকেও তোমাদের লেখকের উপর থেকে প্রশ্ন আসে। অতএব মাইকেল মধুসূদন দত্তের যে জন্ম এবং মৃত্যু এবং তার কাব্য এবং সাহিত্যের যে পরিধি, বাংলা সাহিত্যের তার যে অবস্থান, এই সম্পর্কে দেখবা পাঠ পরিস্থিতির মধ্যে, কবি পরিস্থিতির মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা মুখস্থ করে রাখবে, জেনে রাখবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে। বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্নে তোমাদের পড়তে পারে মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কত, আধুনিক কবি বলা হয় কাকে, মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন, পড়তে পারে তিনি কত সালে মৃত্যুবরণ করেন। এভাবে মাইকেল মধুসূদন অর্থাৎ লেখকের উপর থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের জানার দরকার। আমি তোমাদের মূল কবিতায় চলে আসবো, কিন্তু মূল কবিতাটা পড়বার আগে তোমাদের এই কাব্য সম্পর্কে এবং এই কবিতা সম্পর্কে একটা সম্যক ধারণা তোমাদের জানা দরকার। প্রিয় ছাত্রছাত্রীদের, তোমরা ইতিমধ্যে শুনেছ যে মেঘনাদ বধ কাব্য থেকেই বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি গৃহীত হয়েছে। তাহলে সংকলিত এই কবিতাটি মূলত মেঘনাদ বধ কাব্যের। মেঘনাদ বধ এই কাব্যটা আবার মাইকেল মধুসূদন দত্ত রামায়ণ থেকে, রামায়ণে বিশেষ করে রামচন্দ্র তার জন্ম, তার জীবন বৃত্তান্ত, তার জীবনের সার্বিক কর্ম সম্পর্কে রামায়ণে বর্ণিত রয়েছে। সেই রামায়ণ থেকে মেঘনাদ বধ কাব্য এবং সেই মেঘনাদ বধ কাব্য থেকে বিভীষণের প্রতি মেঘনাদ তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসের প্রথম কবিতা। তাহলে এর মূল উৎসটা আমরা জানলাম। এখানে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মধ্যে আমরা শুধুমাত্র বিভীষণের প্রতি মেঘনাদ, মেঘনাদ বিভীষণের কি বলেছে এই স্বর্গে, আমরা শুধু সেইটুকুই এই কবিতার মধ্যে জানবো। তোমরা জানো
যে রাজা দশরথের ছেলে রাম এবং লক্ষ্মণ তারা বনবাসে যাওয়ার ফলে এবং রামের স্ত্রী সীতাকে লঙ্কার রাজা রাবণ হরণ করে। এই হরণ করে নিয়ে যাওয়ার পরে রামচন্দ্র লক্ষ্মণ তারা কিভাবে সীতাকে উদ্ধার করতে যায়, উদ্ধার করে কোন প্রক্রিয়ায়, সেটাই মূলত এই কবিতার মুখ্য বিষয় না। এই কবিতার মুখ্য বিষয় হয়ে দাঁড়াইছে যে রাম লক্ষ্মণ মিলে যখন লঙ্কা আক্রমণ করে এবং সেখান থেকে যখন সীতাকে উদ্ধার করার চেষ্টা করে, প্রথমেই আমরা দেখতে পাই যে মেঘনাদকে কিভাবে হত্যা করা যায় এই চিন্তায় রাম এবং লক্ষ্মণের। কারণ রাবণের রাক্ষসপুরের সবচেয়ে সবচেয়ে বীর এবং সবথেকে সাহসী যোদ্ধা হচ্ছে এবং দেশপ্রেমের এক আধার হচ্ছে মেঘনাদের মধ্যে। যখন রাম লক্ষ্মণ মিলে সাথে তাদের যে বাহিনী, হনুমান বাহিনী নিয়ে যখন লঙ্কা আক্রমণ করে, তখন আসলে মেঘনাদ কি করছিল? মেঘনাদ পূজা করছিল, নিকুম্ভিলা যজ্ঞাগার বা পূজালয়ে আরাধনা বা যজ্ঞ করছিল, ইষ্টদেবের আরাধনা করছিল, পূজা করছিল। ওই পূজার ঘর বা মন্দিরের মধ্যেই লক্ষ্মণ প্রবেশ করে মেঘনাদকে হত্যা করার জন্য। আর মেঘনাদকে আসলে হত্যা করার জন্য পথ দেখায় নিয়ে গেছে কে? বিভীষণ। তাহলে আমরা বিভীষণ এবং মেঘনাদ যখন নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজা করছে, এই সময় সে তাকিয়ে দেখে যে লক্ষ্মণ তার পূজা উপাসনালয়ের মধ্যে অস্ত্র হাতে তাকে হত্যা করার জন্য সচেষ্ট। এমন সময় দরজার দিকে মেঘনাদ তাকিয়ে দেখে কি, যে দরজায় তার কাকা বিভীষণ দাঁড়িয়ে। তখন মেঘনাদের বুঝতে বাকি থাকে না যে এই লঙ্কাপুরীতে যেখানে দেবতারা আসতে, যেখানে অসুরদের আসতে অনেক দুর্বোধ্য বা আসতে পারে না, সাহস হয় না, সেখানে এই মনুষ্য রাম লক্ষ্মণ কিভাবে এই লঙ্কাপুরীতে পৌঁছাবে। তখন মেঘনাদের বুঝতে একটু বাকি থাকে না যে তারই কাকা, তারই পিতার ছোট ভাই অর্থাৎ বিভীষণ কোথায় মেঘনাদ আছে, এটা এই পথ দেখিয়ে নিয়ে আসছে লক্ষ্মণকে মূলত বিভীষণ। এই মেঘনাদ পূজার ঘরের মধ্যে থেকে দরজায় তার কাকাকে দাঁড়িয়ে থাকতে দেখে যে কথাগুলো বলেছে তোমাদের এই কবিতার মধ্যে, মূলত সেই কথাগুলোই প্রতিটা লাইনের সত্যি সত্যি তোমরা সেই বক্তব্যটা শুনতে পারবে, বুঝতে পারবে। আসলে কবিতার মধ্যে আমরা দুজন বক্তার বক্তব্য পাবো। দুজন বক্তা, এক হচ্ছে মেঘনাদ। মেঘনাদ তার কাকাকে উদ্দেশ্য করে কি বলেছে, আর তার কাকা মেঘনাদকে কি বলেছে। এই দুজনের কথোপকথন মিলাই কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ। তাহলে কবিতার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। অর্থাৎ মেঘনাদ বিভীষণকে কি বলেছে, কি বলেছে, কেন বলেছে, কি বলেছে? বলেছে যে কাকা, কিভাবে তুমি এই লক্ষ্মণ রে আমার এই পূজার ঘরে, আমি নিরস্ত্র, আমাকে হত্যা করার জন্য তুমি কিভাবে লক্ষ্মণকে এই পূজার বা এই নিকুম্ভিলা যজ্ঞাগারে তুমি তাকে আনলে। এটাই মূলত মেঘনাদের উক্তি ছিল, তার কাকার কাছে জিজ্ঞাসা যে কিভাবে আনলে কাকা তুমি, তুমি তো আমার বাবার ভাই, তুমি তো রাক্ষসদের রাবণের ছোট ভাই, তুমি রাক্ষস জাতির ছেলে, তুমি কি করে এই মনুষ্য রাম লক্ষ্মণের পক্ষ হয়ে তোমার ভাইপোকে হত্যা করার জন্য তুমি এই লক্ষ্মণকে আমার এই পূজার ঘরে নিরস্ত্র অবস্থায় আছে, আমি এখানে তুমি কিভাবে প্রবেশ করো। এটাই মূলত এই কবিতার মূল কাহিনী। তাই প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এই কবিতাটা বুঝবার আগে তোমাদের যে জিনিসটি আমি বারবার বলছি, যে তোমরা এই কবিতার যে কাহিনী, সে কাহিনীটুকু জানবে। কাহিনীটুকু আসলে লঙ্কার
রাজা রাবণ সীতাকে যখন হরণ করে নিয়ে যায়, এই রাবণের কাছ থেকে আবার রাম এবং লক্ষ্মণ হনুমান বাহিনীর সাথে নিয়ে কিভাবে সীতাকে উদ্ধার করে আনবেন, এই উদ্ধার করে আনতে গিয়ে যে লঙ্কা যুদ্ধ হয় সেটাই মূলত এই কবিতার মূল বিষয়। কিন্তু এখানে শুধুমাত্র মেঘনাদ বিভীষণকে কি বলেছে যুদ্ধ করারত অবস্থায়, সেই জিনিসটাই মূলত এখানে ফুটে উঠেছে। যাই হোক, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু বইটার সাথে নাও এবং তোমরা এই কবিতার প্রথম থেকে যে চরণগুলো, সে চরণগুলো একটু খেয়াল করো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু জানিনু কেমনে আসি লক্ষণ খুশিল। তাহলে কে বলছে উক্তিটি? এই উক্তিটি করছে কি? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদ মানে দুঃখ। এতক্ষণে অরিন্দম, অরিন্দমকে, অরিন্দম হচ্ছে মেঘনাদকে অরিন্দম বলা হয়, যে অরিমানে শত্রু, যে শত্রুকে দমন করে। কারণ ইতপূর্বে অসুরদের সাথে দেবতাদের সাথে এই রাক্ষসদের যে যুদ্ধ হয়েছে, সব যুদ্ধে মেঘনাদ বীর দর্পে সে সমস্ত শত্রুদেরকে মোকাবেলা করেছে নিজের দেশ এবং নিজের দেশ মাতৃকাকে রক্ষার জন্যে। এই যে মেঘনাদের সাহসিকতা, মেঘনাদের ভিতরে যে দেশপ্রেম, যে অদম্য সাহস, যে শত্রুকে একটু ভয় পায় না, এর কারণে মেঘনাদকে অরিন্দম বলা হয়। তাহলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তাহলে অরিন্দমকে, অরিন্দম হলো মেঘনাদ। মেঘনাদকে কেন অরিন্দম বলা হয়? মেঘনাদকে অরিন্দম বলা হয়, মেঘনাদ আসলে সকল শত্রুকে সে দমন করতে পারে, বা সে সাহসী বীর যোদ্ধা, অতএব মেঘনাদ এখানে অরিন্দম। তাহলে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদ মানে দুঃখ। তাহলে এখানে বিশেষ করে সৃজনশীল পদ্ধতিতে ছাত্রছাত্রী তোমাদের বারবার বলি যে প্রতিটা লাইনের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে। তুমি যদি প্রশ্নের দিকে খেয়াল করো তাহলে দেখবা সৃজনশীল এবং নৈবেদ্যিক দুই ধরনের প্রশ্নে তোমার সৃজনশীলের বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্ন এবং নৈবেদ্যিকের সব ধরনের প্রশ্ন, অর্থাৎ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এই সব ধরনের প্রশ্নই কিন্তু এই লাইনের মধ্যেই রয়েছে। তোমরা যদি একটু খেয়াল করে পড়ো তাহলে প্রত্যেকটা লাইন থেকে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বের করতে পারবে। তাহলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, কার বিষাদ? অরিন্দমের বিষাদ। কেন বিষাদ? বিষাদ মানে দুঃখ। তাহলে অরিন্দমকে, অরিন্দম হচ্ছে মেঘনাদ, মেঘনাদের দুঃখ কেন? মেঘনাদের দুঃখ হচ্ছে যে তার কাকা কিভাবে তাকে হত্যা করার প্ররোচনা দিয়ে লক্ষণকে এই পূজার ঘরে নিরস্ত্র তার কাছে নিয়ে চলে আসছে, অর্থাৎ পূজার ঘরের মধ্যে কিভাবে নিয়ে আসছে। এই দুঃখ কার? দুঃখটা মূলত অরিন্দম বা মেঘনাদের। জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, তাহলে লক্ষণ কিভাবে প্রবেশ করলো? যেখানে দেবতারা অসুররা আসতে ভয় পায়, সেখানে এই মনুষ্য লক্ষণ কিভাবে প্রবেশ করলো এই লঙ্কাপুরীতে? এর জন্য মনে মনে কিছুটা দুঃখ প্রকাশ করলো কে? মেঘনাদ। মেঘনাদ দুঃখ যখন প্রকাশ করলো তখন আসলে দরজার দিকে তাকায় দেখে তার কাকা বিভীষণ দাঁড়িয়ে। তখন মেঘনাদের বুঝতে একটু বাকি থাকে না যে আসলে এই দুর্ভেদ্য লঙ্কায় এই মনুষ্য লক্ষণ প্রবেশ করেছে আসলে তার কাকা পথ দেখিয়ে এনেছে এ কারণেই, অর্থাৎ তার ভিতরেই রয়েছে, তার জাতির মধ্যেই তার শত্রু রয়েছে। এর জন্যই মূলত মেঘনাদের দুঃখ। জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, প্রশ্ন করতেছে কিভাবে, এ কি সম্ভব? এ তো সম্ভব না, কিন্তু এই অসম্ভব কিভাবে সম্ভব হয়েছে? বুঝতে বাকি থাকলো না মেঘনাদের যে তার কাকা বিভীষণই আসলে লক্ষণকে পথ দেখায় তাকে হত্যা করার জন্য এই মন্দিরের মধ্যে এনেছে। হায় তাত
উচিত কি তব এ কাজ? প্রশ্ন করতেছে মেঘনাদ তার কাকাকে, দরজায় দাঁড়ানো কাকাকে লক্ষ্য করে প্রশ্ন করতেছে, কাকা এমন কাজ কি তোমার কি উচিত হয়েছে? এখানে তাৎ শব্দ, প্রিয় ছাত্রছাত্রী তোমরা জানো। তাহলে আমরা এখানে বেশ কয়েকটা শব্দ পেলাম, একটু খেয়াল করো। এতক্ষণে মানে বুঝতে পারছো যে কিছুক্ষণ চুপ থেকে অবজার্ভ করে তারপরে মেঘনাদ বুঝতে পারলো যে আসলে কিভাবে এই লক্ষণ এই মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। এই জন্য এতক্ষণ শব্দটা ব্যবহার করা হয়েছে। অরিন্দম কহিলা বিষাদে, কহিলা কহিলা শব্দের অর্থ হচ্ছে বলল, বিষাদ মানে দুঃখ, জানিনু অর্থাৎ মেঘনাদ জানে না যে কিভাবে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, এখানে পশিল শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করলো। তাহলে লক্ষণ কোথায় প্রবেশ করলো? নিকুম্বিলা যজ্ঞাগারে। নিকুম্বিলা যজ্ঞাগারে আসলে এই নিকুম্বিলা যজ্ঞাগারে মেঘনাদ পূজা করছিল, ইষ্টদেবের পূজা করছিল। এই পূজারত অবস্থায়, যেহেতু সে নিরস্ত্র ছিল, পূজারত অবস্থায় সেই মন্দিরের মধ্যে বিভীষণ লক্ষণকে সাথে নিয়ে তাকে হত্যা করার জন্য পূজার ঘরের মধ্যে প্রবেশ করলো। পশিল শব্দ অর্থ প্রবেশ করলো। রক্ষপুরে, রক্ষপুর, এখানে রক্ষপুর কি? আসলে লঙ্কাকে রক্ষপুর বলা হয়েছে। কারণ কি? লঙ্কা আসলে দুর্ভেদ্য, রাক্ষসদের যে দেশ, লঙ্কা দুর্ভেদ্য। এখানে দেবতা, অসুর এরা তো ভয় পায়, এই জন্য এটাকে রক্ষপুর বলা হয়েছে। হাই তাঁত, এখানে তাঁত শব্দের অর্থ হচ্ছে পিতৃব্য, পিতার সমতুল্য। অর্থাৎ মেঘনাদ কাকে তাঁত বলেছে? মেঘনাদ আসলে তার কাকাকে তাঁত বলেছে। এখানে তাঁত শব্দের অর্থ হচ্ছে পিতৃব্য, পিতার সমতুল্য। এখানে সম্মান অর্থে কাকাকে তাঁত বলা হয়েছে। তাহলে হাই তাঁত উচিত কি তব এ কাজ? বলতেছে কি, তুমি যে কাজটা করেছো কাকা আজ, এই কাজটা কি তোমার করা উচিত হয়েছে? কারণ এর ভিতরে অনেকগুলো কথা যদি বিশ্লেষণ করা হয় তাহলে আসলে বোঝা যাবে যে লক্ষণ বলতে চাচ্ছে, এই মেঘনাদ বলতে চাচ্ছে যে কাকা তুমি এই লক্ষণকে কিভাবে এই লঙ্কাপুরী, আবার সেই লঙ্কাপুরীর ভিতরে যে মন্দির নিকুম্ভলা যে যজ্ঞাগার, এই মন্দিরের মধ্যে তুমি কিভাবে প্রবেশ করালে? এই কাজটা কি তোমার উচিত হয়েছে? তুমি ছাড়া এই মনুষ্য লক্ষণ রাম কোনো ক্রমে এই লঙ্কায়, এই রক্ষপুরীতে প্রবেশ করা সম্ভব নয়। অতএব তুমি এমন একটা কাজ করলে কাকা। তাহলে মেঘনাদ তার কাকাকে কি বলছে? যে কাকা তুমি এমন একটা কাজ করলে, হাই তাত উচিত কি তব এ কাজ? তুমি এমন একটা কাজ করেছো, এই কাজটা কি করা তোমার উচিত হয়েছে? তুমি না রাক্ষসের ছেলে, তুমি না রাক্ষস বংশের, এই লঙ্কা রক্ষা করাটা তোমার দায়িত্ব। অথচ সেই লঙ্কাকে ধ্বংস করার জন্য তোমার আপন জ্ঞাতি, তোমার আপন ভাইকে হত্যা করার জন্য তুমি কি করে এই মনুষ্য রাম লক্ষণ বাহিনীকে সহযোগিতা করছো? এ কাজ কি তোমার উচিত হয়েছে? নেকোষা সতী তোমার জননী। তাহলে নেকোষাকে, নেকোষা আসলে রাবণ এবং বিভীষণের মা, নেকোষা সতী তোমার জননী। তাহলে আমরা বিশেষ করে রামায়ণে দেখবো যে এই নেকোষা সতী হচ্ছে রাবণের, বিভীষণের বা তাদের আরো ভাই রয়েছে তাদের মা, এবং ইনিও একজন প্রভাবশালী এবং সবারই সমুদ্রিত একজন ব্যক্তি, যার কারণে হচ্ছে তোমার মা হচ্ছে নেকোষা সতী, যাকে সকলেই চেনে, তার সন্তান তুমি। তাহলে বলছে কি, উচিত কি তব এ কাজ? নেকোষা সতী তোমার জননী, জননী মানে মা। তাহলে নেকোষাকে, নেকোষা হচ্ছে বিভীষণের বা রাবণের মা। বলছে তোমার মা তো নেকোষা সতী, তার সন্তান হয়ে তুমি এমন কাজ করলে। নেকোষা সতী তোমার জননী, সহধার রক্ষশ্রেষ্ঠ। এখানে সহধার মানে একই মায়ের উদারে, অর্থাৎ এই নিতসার গর্ভে যে রাবণ এবং বিভীষণ একই মায়ের, অর্থাৎ নিতসার গর্ভে তাদের জন্ম, যার কারণে বলছে কি সহদার
রক্ষশ্রেষ্ঠ, যে তোমার এই ভাই রাবণ তো রক্ষশ্রেষ্ঠ, এই রাক্ষসদের শ্রেষ্ঠ রাক্ষস রাজ রাবণ, তার ভাই হয়ে তুমি এমন একটা কাজ করলে। শূল শম্ভুনিত কুম্ভকর্ণ, এখানে দেখো প্রিয় ছাত্রছাত্রী একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়া রয়েছে। তার মানে মেঘনাদ তার কাকা বিভীষণকে প্রশ্ন করছে কি, যে শূলী শম্ভুনিব কুম্ভকর্ণ, তুমি কি জানো না যে তোমার আরেক ভাই এই কুম্ভকর্ণ, যার হাতে সবসময় ত্রিশূল থাকে, যাকে সকলে চেনে, ঠিক আছে, এই রাক্ষসপুরীতে সেও একজন বীর যোদ্ধা, যাকে দেখে সকলেই ভয় পায়, তারই ভাই তুমি, ভ্রাতুষ্পুত্র বাসুক বিজয়ী। বলতেছে ভ্রাতুষ্পুত্র একটা সংস্কৃত শব্দ, ভ্রাতুষ্পুত্র শব্দ অর্থ হচ্ছে ভাইয়ের ছেলে। তাহলে এখানে ভাইয়ের ছেলে বলতে কাকে বোঝানো হয়েছে? প্রিয় ছাত্রছাত্রী, ভাইয়ের ছেলে আসলে এখানে মেঘনাদকে বলা হয়েছে। মেঘনাদ তার কাকা বিভীষণকে বলছে যে তোমার ভাইয়ের ছেলে বাসুক বিজয়ী। তাহলে বাসুক বিজয়ী আসলে মেঘনাদ তার নিজেকে বাসুক বিজয়ী বলেছে। বাসবকে, বাসব হচ্ছে ইন্দ্রের অপর নাম বাসব। ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা। তাহলে এই বাসব বা ইন্দ্রকে জয় করেছে কে? বাসব বা ইন্দ্রকে জয় করেছে হচ্ছে মেঘনাদ। তাই মেঘনাদের আর এক নাম কি বলা হয়? মেঘনাদের আর এক নাম বলা হয় বাসব বিজয়ী। তাহলে অনেকগুলো প্রশ্ন প্রিয় ছাত্রছাত্রী তোমরা খেয়াল করো, যে আমরা এই কয়টা চরণের মধ্যে যে বিষয়গুলো পেলাম সেটা হচ্ছে বাসব বিজয়ী মেঘনাদ। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এই কবিতার কাহিনীটা আমি বললাম, কাহিনীটা জানার পরেই তোমাকে আসলে এই পুরো কবিতায় আসতে হবে। আগে কাহিনীটা, তাহলে কাহিনীটা আসলে অযোধ্যার রাজা দশরথের ছেলে রাম এবং লক্ষ্মণ দুই ভাই তাদের বাহিনী, হনুমান বাহিনীর সাথে নিয়ে লঙ্কা আক্রমণ করে। এই লঙ্কা আক্রমণ করে মেঘনাদকে হত্যা করার জন্য নিকুম্ভিলা পূজার ঘরের মধ্যে যখন অস্ত্র সহ লক্ষ্মণ প্রবেশ করে, তাকে পথ দেখায় নিয়ে যায় বিভীষণ। মেঘনাদ এই পূজার ঘরের ভিতর থেকে তাকিয়ে দেখে তার কাকাই আসলে লক্ষ্মণকে নিয়ে আসছে সাথে তাকে হত্যা করার জন্য। যার কারণে মেঘনাদ অনেকগুলো কথা তার কাকাকে বলে, যে কাকা এমন কাজ কি তোমার উচিত হয়েছে? তুমি কার ছেলে? তোমার জন্ম কোথায়? এই অনেকগুলো প্রশ্ন করেছে কবিতার এই প্রথম চক্রে। আমরা সেই জিনিসগুলো দেখতে পাই। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা লাইনে থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা ঠিক কবিতার এখান থেকে আবার তোমাদের এগুলো তোমরা কমেন্ট করবে, কোন কোন শব্দার্থগুলো তোমাদের দুর্বোধ্য মনে হয়, আমি সেগুলো তোমাদের আবার রিপ্লে করব। তোমরা লাইনে থাকবে এবং তোমরা অনলাইনের ক্লাসগুলো প্রতিনিয়ত দেখতে থাকবে। কারণ বিশেষ করে কবিতাটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা পরীক্ষার্থী তাদের জন্য, যারা সেকেন্ড ইয়ারে উঠবার কথা ছিল কারণ উঠতে পারেনি কারণ তোমাদের পরীক্ষা হয়নি তাদের জন্য, এবং যারা এই 9 তারিখ থেকে কলেজে ভর্তি হবে, একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তাদের সকলের জন্য এই কবিতাটা ইম্পর্টেন্ট। এবং কবিতাটা তোমাদের কাছে কিছুটা দুর্বোধ্য মনে হয়, কারণ কবিতার মধ্যে অনেক সংস্কৃত শব্দ রয়েছে। এই সংস্কৃত শব্দগুলোর অর্থটা তোমরা যদি জানো, আর বিশেষ করে কবিতাটার মধ্যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মধ্যে একটা বিশাল কাহিনী রয়েছে, সেই কাহিনীর কিছুটা যদি তোমরা আগে ভাগে জেনে রাখো, তাহলে কবিতাটা পড়তে তোমাদের জন্য সুবিধা হবে। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।